বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ের অস্তিত্ব এখন আর নেই জানালেন নাহিদ ইসলাম। নর্থ সাউথের সামনে ঘটনার জন্য পুরো ছাত্রদল দায়ী নয় বললেন সার্জিস। এটা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ছাত্রদলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। কোনো ঘটনা ঘটলেই দায় চাপানো উদ্দেশ্যমূলক বলছে ছাত্রদল। ইসি সঠিকভাবে কাজ করলে জুন জুলাই এই নির্বাচন সম্ভব বললেন রিজভী। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসবে ঐক্যমত্য কমিশন। জাতীয় সনদ প্রস্তুতের পর ঘোষণা হবে ভোটের রোডম্যাপের। কমিটমেন্টটা যেহেতু আছে তাহলে অনেক জায়গাগুলোতে একমত আছে। জনগণ জানলেন যে অমুক রাজনৈতিক দল এটা করতে চেয়েছে, অমুক রাজনৈতিক দল এটা করতে চায়। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে পৌঁছবে তত দ্রুত জাতীয় সনদ এটা প্রণীত হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে আশা করি। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীতে নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিল। টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ, বেশ কয়েকজন আটক। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পুলিশ আছে। এখন থেকে আমরা চেষ্টা করতেছি আরো যারা আছে তাদের সাথে আমি কথা বলতেছি। মাগুরায় বোনের বাসায় গিয়ে ধর্ষণের শিকার শিশুর জ্ঞান ফেরেনি এখনো। 48 ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। 2 জন আটক। যে ঘটনাটা ঘটছে আমি সবার কাছে একটাই নিচ্ছি যে এটা নিয়ে সবাই প্রতিবাদে নামুক। প্রায় 7 বছর পর মিলল সুখবর। বাফুফের উপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। এককালীন ফান্ড ছাড়করণে বাধা রইল না আর। ইসরায়েলের কড়া নজরদারির মধ্যে আল আকসায় রমজানের প্রথম জুমার নামাজ আদায়। অংশ নিল প্রায় 90,000 মুসল্লি। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। বৈষম্য বিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন আর কোনো অস্তিত্ব নেই। এই পরিচয় ব্যবহার করে যদি কেউ কিছু করতে চায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেবার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে এমন অনুরোধ করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগে পুলিশের কর্মক্ষমতা অবশ্যই বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে সকল রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। নতুন দল গঠনের পর কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক শেষে নিজস্ব কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন দলটির প্রায় সকল কেন্দ্রীয় নেতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর নির্বাচনের সময় থেকে নির্বাচনের প্রেক্ষাপটকেই বেশি গুরুত্ব দিচ্ছে নাগরিক পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে রাজনৈতিক দল তৈরি হয়েছে। ফলে বৈষম্য বিরোধী বা সমন্বয়ক যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। নির্বাচনের আগে পুলিশের কর্মক্ষমতা আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই, তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটাকে অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে সার্জিস আলম বলেন, বুধবার রাতে নর্থ সাউথের সামনে ঘটে যাওয়া হামলার জন্য পুরো ছাত্রদলের উপর দায় চাপানো উচিত নয়। তো ছাত্রদলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। অন্যথায় তাদের দলের যে নেতাকর্মী যারা রয়েছে, যারা কেন্দ্রীয় পোস্টেড, তাদের উপরেই যে তাদের ওই নিয়ন্ত্রণটি নেই এবং তারা একটি তাদের ভিতরের যে শৃঙ্খলার যে পরিস্থিতি
এই বিষয়টিতে তাদের যে কন্ট্রোলটি নেই এটি কিন্তু প্রকাশ পাবে। জুলাই আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের নিয়ে 10 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার আয়োজনের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। এনসিপি পক্ষ থেকে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই ছাত্রদলের নাম জড়ানোর দুরভিসন্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় ছাত্রদলের উপর দায় চাপিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক। এমন মন্তব্য করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, পূর্বের রেশারেশির জের ধরেই সার্জিসের উপর হামলার ঘটনা ঘটে। সার্জিস আলম রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে পোস্ট দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। যদিও এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। ব্রিফিংয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নর্থ সাউথে সার্জিসের উপর হামলা করেছে। এ সময় নাসির আরও বলেন, একক ইজারাদার হিসেবে গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে জাতীয় নাগরিক পার্টি। জনাব সার্জিস আলম, ঘটনাটি সার্জিস আলমের সাথে ছাত্রদলের ঝামেলা বলে তিনি এটি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি স্ট্যাটাস দিয়েছে। আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জিস আলমের সমস্যা হয়েছে। পূর্বের রেশারেশির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে এই জুন জুলাই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব, এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহীর মোহন পার্কে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ এবং দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ সময় রিজভী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা সৃষ্টি হবে। দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় বা অন্য কোনো নির্বাচনের সুযোগ নেই, এই মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এত গড়িমসি কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর কেন আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি করা হবে জাতীয় সনদ, আর এর ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, যমুনা টিভিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের 2 সদস্য। সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে বসতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি। 6 মাস মেয়াদী এই কমিশনের কার্যক্রম শুরু হয় 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মধ্য দিয়ে। তবে সেটি ছিল অনেকটা পরিচিতিমূলক সভা। এর মধ্যে সুনির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ সুপারিশের ছক করে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর কাছে 6টি সংস্কার কমিশনের রিপোর্ট পাঠানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মযজ্ঞ শুরু করেছে কমিশন। সংবিধান ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো সুপারিশে রাখা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে দলগুলো প্রাথমিক মতামত জানাবে। এরপর শুরু হবে আলাদা আলাদা বৈঠক। সংসদের উচ্চকক্ষ, যেমন সংসদের এই যে নারীর প্রতিনিধিত্ব, বিরোধী দলকে ডিপটি স্পিকারের পদ দেওয়া, প্রধানমন্ত্রীর টার্ম লিমিট, এক ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলের প্রধান না হওয়া, এরকম অনেকগুলো প্রস্তাব যেগুলো রাজনৈতিক দলের উপর নির্ভর করবে। প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা এটা বাস্তবায়ন করতে চান। এর মধ্যে থাকবে যে গণভোট দিয়ে হতে পারে, নির্বাচনের আগে গণভোটে হতে পারে, কিংবা ধরুন অধ্যাদেশের মাধ্যমে হতে পারে, নির্বাচিত সংসদ পরবর্তী সময় হতে পারে, আবার ধরুন একই সঙ্গে গণভোট এবং নির্বাচন হতে পারে। তো আবার ধরুন আমরা একটা সংসদ যেটা গণপরিষদ হিসেবে কাজ করবে। জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হবে, এই বিতর্কের পাশাপাশি সংবিধান সংস্কারের বেশ কিছু বিষয়ে ভিন্নমত আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়ে ঐক্যমত না হলে কি হবে, প্রশ্ন ছিল কমিশনের সদস্যদের কাছে। আন্দোলনের আগে থেকেই বলা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কথা, অন্ততপক্ষে গত 1 দশক ধরে আমি জানি
তো তাহলে এই আকাঙ্ক্ষাটা যেহেতু আছে, আগ্রহটা যেহেতু আছে, কমিটমেন্টটা যেহেতু আছে, তাহলে অনেক জায়গাগুলোতে একমত আছে। এর বাইরেও যদি কিছু থেকে যায়, অবশ্যই কিছু থাকবে, তাহলে এগুলো থাকলেও জনগণ জানলেন যে অমুক রাজনৈতিক দল এটা করতে চেয়েছে, অমুক রাজনৈতিক দল এটা করতে চায়নি, তাই তো? সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন। দলীয় স্বার্থ নিঃসন্দেহে এবং জাতির স্বার্থ, আমাদের ভবিষ্যৎ বংশধরদের স্বার্থ, যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায় সেই সব বিবেচনা করে তাদের সিদ্ধান্ত নিতে হবে। তো এটা বলা দুরূহ। তো আমরা সেটাই নিরূপণ করার জন্যই আমরা এই প্রক্রিয়া অবলম্বন করেছি। কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থা যেন আর ফিরে না আসে, সংস্কারে এই লক্ষ্যকে গুরুত্ব দিচ্ছে কমিশন। সদস্যরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর নির্ভর করছে জাতীয় সনদ ও সংসদ নির্বাচনের রোডম্যাপ। রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে পৌঁছবে তত দ্রুত একটা যেটা আকাঙ্ক্ষা যে একটা জাতীয় সনদ এটা প্রণীত হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচনী রোডম্যাপ হবে, ঘোষণা করা হবে আশা করি। ঐক্যমত কমিশনের সংস্কারের চূড়ান্ত প্রস্তাব বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ওপরই ছাড়ছেন সদস্যরা। তাদের ঐক্যমত্য ছাড়া এগুলো বাস্তবায়ন করা সমীচীন নয়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মিছিল ঘিরে রাজধানীতে তুলকালাম। জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে সমবেত হয়ে পল্টন বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। এ সময় বাধা দেয় পুলিশ। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়া হয় তাহরীর সদস্যদের। রমজানের প্রথম জুমার নামাজ, তাই জাতীয় মসজিদে ঘিরে মুসল্লিদের উপস্থিতিও বেশি। কিন্তু একটি নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণা করায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক স্তরের তল্লাশি শেষে প্রবেশ করতে হয় মুসল্লিদের। নামাজ শুরুর বেশ আগেই মসজিদের ভেতর ও বাইরে পূর্ণ হয়ে যায় মুসল্লিতে। জায়গা না পেয়ে অনেকে সড়কের উপরেই নামাজ আদায় করেন। নামাজ শেষ হতেই নিষিদ্ধ হিজবুত তাহরীর কর্মীরা উত্তর গেট থেকে মিছিল নিয়ে সামনে এগিয়ে যেতে চাইলে প্রথম দফায় বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে মিছিল চলে যায় পুরনো পল্টন মোড় হয়ে বিজয়নগরের দিকে। বিজয়নগর থেকে পল্টনের দিকে মিছিল যখন ফিরে আসতে শুরু করে তখনই টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এরপর শুরু হয় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পুলিশের ধাওয়ায় অলিগলিতে পালিয়ে যায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশের সাথে যোগ দেন সেনা সদস্যরাও। একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে নির্বিঘ্নে রাজধানীতে বিক্ষোভ করার সুযোগ পেল, ঘটনাস্থলে এমন প্রশ্নের উত্তর মেলেনি পুলিশ সদস্যদের কাছ থেকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন পুলিশ আছে, এখন দেখি আমরা চেষ্টা করতেছি, আরো যারা আছে তাদের সাথে আমি কথা বলতেছি। প্রায় ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয় বায়তুল মোকাররম এলাকায়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। হিজবুত তাহরীরের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে এই দাবি জানান তারা। নিষিদ্ধ ঘোষিত সংগঠন প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। এই কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করা হয় বক্তৃতায়। হিজবুত তাহরীরের সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরাও আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। উগ্রবাদী সন্ত্রাসীদের ঠিকানা যেন এই বাংলায় না হয় সেজন্য প্রশাসন এবং সরকারের আরও শক্ত অবস্থান দাবি করেছেন তারা। ধর্মকে ভিত্তি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিন্তু আজকে এই হিজবুত তাহরীরের মিছিলের সাথে শামিল হয়েছে। কোন বিদেশি প্রেসক্রিপশনে যদি বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয় তাহলে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ এর দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। এখনও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। আরও 48 ঘন্টা পর্যবেক্ষণের পর শিশুটির আপডেট জানাতে পারবেন চিকিৎসকরা। এই অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউর সামনে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে।
পুলিশ জানায় কয়েকদিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যায় ৪র্থ শ্রেণীর এই শিশু। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ৮ বছরের শিশুটিকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায় তার বোনের শ্বশুর। অসুস্থ হয়ে পড়লে দ্রুত ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রাতেই অভিযুক্ত হিটু মিয়া এবং শিশুটির বোনজামাইকে আটক করে পুলিশ। এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতেই সদর থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এখনো জ্ঞান ফেরেনি শিশুটির। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক। আরও ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের পর জানাতে পারবেন আপডেট। এ অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউর সামনে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। যে ঘটনাটা ঘটছে আমরা সবার কাছে একটাই নিচ্ছি যে এটা নিয়ে সবাই প্রতিবাদে নামুক। ডাক্তারের সর্বশেষ বক্তব্য দিয়েছে যে রোগী এখন বর্তমানে আগের তুলনার থেকে একটু সুস্থ আছে। শিশুটির বাবা দিনমজুর। ঢাকা মেডিকেলে আনার মতো অবস্থা না থাকায় অর্থ সাহায্য দিয়ে এগিয়ে এসেছেন এই যুবদল নেতা। জানালেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে শিশুটি। 2টা আসামি গ্রেপ্তার হয়েছে, তাতেও মনটা ক্ষান্ত হচ্ছে না। আমরা এই যে শিশু বাচ্চা আসিয়াকে এখন দেখতে গিয়েছিলাম, এই বাচ্চাটা আইসিইউতে আছে এখনও। স্বাভাবিকভাবে মানুষের জ্ঞানের মাত্রা যেটা 15 থাকে, এই শিশু বাচ্চার জ্ঞানের মাত্রা এখন 8-এ আছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মুমূর্ষু অবস্থায়। তার অপারেশনগুলো হয়েছে কিন্তু তার এখনো জ্ঞান ফেরে নাই। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি। আইনে থাকলেও রায় কার্যকর হয় না। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন ভুক্তভোগীর পরিবার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছেন তীব্র নিন্দা ও প্রতিবাদ। বিবৃতিতে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে নারীদের ইফটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতনের পর হত্যাও করা হচ্ছে নারীদের। অভিযোগ করেন যে আওয়ামী লীগের আমল থেকেই বেড়েছে ব্যাপকতা। তারা নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি, আর সেই বিচারহীনতার কারণেই নির্যাতনকারীরা উৎসাহ পেয়েছে, হয়ে উঠেছে আরও বেপরোয়া। বিবৃতিতে অন্তর্বর্তী সরকারকে এসব নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হাতে দমন করে দেশে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমন পীড়নে অংশ নিলে বন্ধ হয়ে যেতে পারে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, দেওয়া হয়েছিল এমন সতর্কবার্তা। বিবিসির হাট টকে এমনটা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অনুষ্ঠানে আন্তর্জাতিক আইন মেনে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা চলাকালে বাংলাদেশের প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন তিনি। বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান বিবিসি হাট টকের নতুন পর্ব। পডকাস্টে অংশ নেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সংকট সমাধানে জাতিসংঘের ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ নানা দেশের পরিস্থিতির উদাহরণ তুলে ধরে জাতিসংঘের ক্ষমতা নিয়ে ফলকার তুর্ককে প্রশ্ন করেন উপস্থাপক স্টিফেন সাকার। উত্তরে বাংলাদেশ প্রসঙ্গ টানেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করায় দেশটিতে রাজনৈতিক পরিবর্তন দেখা গেছে। আপনি জানেন, বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তাদের দমনে ব্যাপক নিপীড়ন চালায় শেখ হাসিনা সরকার। তাদের কাছে বড় আশা ছিল জাতিসংঘ কি বলে, কি করতে পারে। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি। যদি তারা এতে জড়িত হয় তাহলে তারা আর শান্তিরক্ষী পাঠাতে পারবে না। ফলস্বরূপ আমরা পরিবর্তন দেখলাম। ফলকার তুর্ক জানান, নতুন সরকার গঠন পরবর্তী সময়েও বাংলাদেশ ইস্যুতে খোঁজ রেখেছে জাতিসংঘ। মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন, তখন তিনি আমাকে ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাতে বললেন এবং পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করতে, সেখানে কি ঘটেছে তা তদন্ত করতে বললেন। আমরা তাই করেছি। গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা অবস্থান নেয়, কথা বলায় এবং সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। অনুষ্ঠানে ফিলিস্তিন, ইউক্রেন, সিরিয়া, সুদান সহ বিভিন্ন দেশে চলমান সংকট নিয়ে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। অনিক রহমান, যমুনা নিউজ।
ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। না হলে সব অর্জন বিফলে যাবে বলেও মনে করেন তিনি। বিকেলে রাজধানী ধানমন্ডির একটা রেস্টুরেন্টে জাতীয় ঐক্যে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন হাসনাত। তিনি বলেন, ধর্মের নামে ইসলাম পরিপন্থী সব কাজের বিরুদ্ধে আলেম ওলামাদের সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ না হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদেশে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, সেসবের বিরুদ্ধে সবাইকে সতর্ক এবং সোচ্চার থাকতে হবে। ভারতীয় ষড়যন্ত্র এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, সেটির বিরুদ্ধে যেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকে, নচেত আমাদের যে সংগ্রামটি, আমাদের প্রাথমিক অর্জনটি, এই অর্জনটিকে কিন্তু বিতর্কিত করার সবসময় চেষ্টা বা সবসময় অপচেষ্টাটি থাকবে। সেটির বিরুদ্ধে যেন সবসময় আলেম ওলামারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছে, আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই। দেশে দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক তা চায় না ইসলামী আন্দোলন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইফতার অনুষ্ঠানে কথা বলেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, সংস্কার অপরিহার্য, প্রয়োজনীয় সংস্কার না হলে আগের মতোই অবস্থা হবে। জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে বলেও মনে করেন চরমোনাই পীর। রাজনীতিবিদ এবং কূটনীতিবিদদের সম্মানে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইফতার অনুষ্ঠান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেখানে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। এছাড়া ভারত, পাকিস্তান, চীন সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরাও অংশ নেন ইসলামী আন্দোলনের এই ইফতারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না, বরঞ্চ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ করতে এবং নির্বাচনে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচনের আহ্বান জানায়। আমরা মনে করি, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইতে মহারণে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং ভারত। আগামী রোববার জমজমাটে লড়াই শুরু বিকেল 3টায়। প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ম্যান ইন ব্লুরা। অন্যদিকে দ্বিতীয় সেমিতে সাউথ আফ্রিকাকে হারিয়ে আরও একটি ফাইনালের টিকিট কাটে ব্ল্যাক ক্যাপস। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ 362 রান তুলেছিল কিউরা। তবে এই ম্যাচে দুঃসংবাদ পেয়েছে দলটি। কাঁধের চোটের কারণে ফাইনাল অনিশ্চিত হয়ে গেছে পেসার ম্যাট হেনরির। গেল রোববার গ্রুপ পর্বের ম্যাচে এই হেনরি ছিলেন ভারতের বিপক্ষে সফল বোলার। যদিও ম্যাচটা জিতেই গ্রুপ সেরা হয়েছিল রোহিত শর্মার দল। দুবাইয়ে খেলতে লাহোর থেকে বিমান ধরতে হয়েছে কেন উইলিয়ামসনদের। বিপরীতে একই ভেন্যুতে সব ম্যাচ খেলায় সেই ঝক্কি পোহাতে হচ্ছে না ভারতকে। জানাবো ফুটবলের খবর। বাফুফের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞার শিথিলতা তুলে নিল ফিফা। আজ সন্ধ্যায় ফিফার কাছ থেকে এই সংক্রান্ত চিঠি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যমুনা টিভিকে সেটা নিশ্চিত করেছেন ফেডারেশন সভাপতি তাওবিথ আউয়াল। 2018 সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অনিয়মের তালিকায় ছিল, যার ফলে ফিফা সাধারণ নিয়মের বাইরে গিয়ে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে ধাপে ধাপে অর্থ ছাড় করত। এটি বাফুফের জন্য এক ধরনের বিব্রতকর পরিস্থিতি ছিল। ফিফার অর্থ ব্যবহারের নির্দেশনা সঠিকভাবে না মানার কারণেই এই বাড়তি নিয়ম আরোপ করা হয়েছিল। পরিস্থিতি আরও জটিল হয় যখন 2023 সালে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে ফিফা আজীবনের জন্য নিষিদ্ধ করে আর্থিক অনিয়মের অভিযোগে। নতুন সভাপতি তাবিথ আউয়ালও ফিফার প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেন। তাদের লক্ষ্য ছিল বাফুফেতে ফিফার আর্থিক অনিয়মের তালিকা থেকে বের করে আনা। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের পরই মূলত ফান্ড ছাড়করণে শিথিলতা সরেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে। সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় এক বাংলাদেশি মারা গিয়েছেন। মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, দুপুরে লোফাছড়া সীমান্তে যায় শাহেদ মিয়া, আর সেখানে ভারতীয় খাসিয়াদের হামলায় প্রাণ হারান তিনি। মরদেহ নিয়ে যায় বিএসএফ। এই বিষয়ে তথ্য জানতে চাইলে বিজিবির কাছে মরদেহের ছবি পাঠায় বিএসএফ। পরে নিশ্চিত হওয়া যায় পরিচয় সম্পর্কে। জানা যায় নিহত শাহেদ কানাইঘাটেরই মঙ্গলপুর গ্রামের বাসিন্দা। মরদেহ ফিরিয়ে আনার কাজ চলছে বলেও জানিয়েছে বিজিবি। আত্মগোপনে 6 মাস পর ধরা পড়েছেন চট্টগ্রামের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম। ঢাকা থেকে গ্রেপ্তারের পর চট্টগ্রাম আনা হয় তাকে। গত মাসে গ্রেপ্তার তার স্ত্রী জামিনের আশায় স্বেচ্ছায় ধরা দিয়েছেন এমন প্রচারণা ভিত্তিহীন বলে দাবি পুলিশের।
পাহাড় কেটে অবৈধ স্থাপনা নির্মাণ, জমি দখল, কিশোর গ্যাং লালন সহ নানা ঘটনায় বহুল আলোচিত উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম গত বছর বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি টিম পাহাড় কাটা ও খাল দখলের স্থান পরিদর্শনে গেলে তাদের উপর হামলা চালায় তৎকালীন এই কাউন্সিলরের অনুসারীরা। 5 আগস্টের পর জসিম আত্মগোপনে চলে যায়। 6 মাস পর ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম নিয়ে আসে পুলিশ। তার বিরুদ্ধে 18টি মামলা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলায় তিনি জড়িত বলে দাবি পুলিশের। ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করার লক্ষ্যে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, ককটেল ও লাঠিসোঁটা নিয়ে আতর্কিত হামলা করে এবং ছাত্র জনতার উপর নৃশংসভাবে আক্রমণ করলে ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম, শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ঘটনাস্থলে নিহত হয়। এর আগে গত 17 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন জসিমের স্ত্রী তাসলিমা। স্ত্রীর জামিনের আশায় তিনি স্বেচ্ছায় ধরা দিয়েছেন এমন প্রচারণা ভিত্তিহীন বলে দাবি পুলিশের। অত্যন্ত হাস্যকর একটা স্টেটমেন্ট। আমাদের উপস্থিতি টের পেয়ে আমি নিজে উপস্থিত ছিলাম। উনি সুকৌশলে পলায়ন করার চেষ্টা আবারও করেছেন এবং আমাদের দক্ষতার কারণে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। নিজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অস্বীকার করেন সাবেক এই কাউন্সিলর। কোথাও নাই, কোথাও নাই। আমি কোথাও কোনো মিছিলের ছবি দেখাইতে পারবেন না আমার সাথে। কোন মিছিলের ছবি একটা আপনারা সাংবাদিক একটা ছবি দেখান। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ছুটির দিনে জমজমাট ছিল রাজধানীর ইফতার বাজার। ষষ্ঠ রোজায় ধানমন্ডি এবং এলিফ্যান্ট রোডের জনপ্রিয় কয়েকটি রেস্টুরেন্ট ছাড়াও বিভিন্ন স্থানে পাহাড়ি ইফতারের আয়োজনে হাজির হন ব্যবসায়ীরা। রোজাদারদের কথা মাথায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে সুলভ মূল্যে ইফতার সামগ্রী বিক্রির কথা জানান ব্যবসায়ীরা। ইফতার তো অনেক সুন্দর ইফতারি পাওয়া যাচ্ছে, ভালো ভালো ইফতারি পাওয়া যাচ্ছে। ইফতার সামগ্রীতে ভরপুর বড় বড় রেস্টুরেন্টগুলো। ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি ছাড়াও এখানে আছে খাসি মুরগির বিভিন্ন রকমের ইফতার সামগ্রী, আছে হালিমও। চিকেন নিয়েছি, পরোটা নিয়েছি, তারপরে হালিম নিব, এগুলো পছন্দ করে বাচ্চারা। এখানে অনেক ভ্যারাইটি আছে, মোটামুটি অনেক আইটেম আছে, আর আইটেম হলে ভালোই তো আর কি। কিমা পরোটা সহ বিভিন্ন ধরনের পরোটা, চিকেন সাসলিক, ডিম চপ ছাড়াও রাখা হয়েছে কাবাব কর্নার, যেখানে চিকেন, গরু ও খাসির বিভিন্ন পদের ও স্বাদের কাবাব আইটেম পাওয়া যায়। মাশাআল্লাহ আমগো আইটেম যা আছে সবই ভালোই আছে, ইনশাআল্লাহ সবে ভালোই কয়, সবাই কাস্টমার ভালোই কয়, খারাপ কয় না। আমাদের তেল হইতে মশলা হইতে যত কিছু আছে সবকিছু আমরা ফ্রেশ একদম। মানুষের যেটা খাইলে অসুবিধা হবে ওটা আমরা ইউজ করি না। বিক্রেতারা বলছেন সাধারণের ক্রয় ক্ষমতা বিবেচনা করেই ইফতার সামগ্রীর দাম নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে তেমন অভিযোগ নেই ক্রেতাদের। বাসায় তো সবকিছু তৈরি হয় না, যেখানে বাসায় যেগুলো হয় এগুলো এখান থেকে নেওয়া হচ্ছে। দূষিত শহরে 1 নাম্বার আমরা তো, রোডের খাওয়া তো আপনার তাহলে দূষিত 1 নাম্বার খাওয়া দাওয়া, ওই হিসাবে আর কি। সব ধরনের ইফতার পাওয়া যায়, সেজন্য এখানে আসলেই ভালো লাগে। দুপুর গড়িয়ে বিকাল হতেই ক্রেতারা আসতে শুরু করেন এসব ইফতার বাজারে। কারো ঘরোয়া আয়োজন, কেউ অফিসের জন্য, কেউ বা এসেছেন ঘরে তৈরি ইফতারের সঙ্গে রেস্টুরেন্টের তৈরি ইফতারের স্বাদ নিতে। লেগ রোস্ট নিব, 2টা মুরগি রোস্ট নিব, কিছু রুটি নিব। এখানের এই ইফতারগুলি মোটামুটি ভালো, স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন। ব্যবসার ক্ষেত্রে ওনারা চিন্তা ভাবনা করে যেটা না ফালা, এটা আবার আগামীকালকে চালা দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে যদি তারা কম বানায়, তো কম বানাইলে দেখা গেছে জিনিসটা আমাদের জন্য ভালো হয়। সারাদিন রোজা রেখে মানুষ ইফতার করে, ওই খাবারটা যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে তো তার একটা বড় ধরনের ডিজিজ হতে পারে, অসুস্থতা হতে পারে। রোজার সামনের দিনগুলোতে ইফতার বাজার আরো জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শুক্রবার ছুটির দিনে জমজমাট ঈদের কেনাকাটা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে লেগেছে ঢেউ। ঈদের খুশি মানেই নতুন পোশাক, বাড়ির সদস্যদের আবদার এবং ঈদ উপহারে অন্যতম অনুষঙ্গ নতুন জামা কাপড়। কেনাকাটার পরিসর আর বৈচিত্র্যের কারণে যমুনা ফিউচার পার্ক এরই মধ্যে জয় করেছে ক্রেতাদের মন। একই ছাদের নিচে সকল পণ্যের সমাহার থাকায় যেমন সময় বাঁচছে, তেমনি খোলামেলা পরিসর দিচ্ছে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ঈদ আয়োজনকে রাঙিয়ে তুলছে দেশি বিদেশি ব্র্যান্ডের শোরুমগুলো। পোশাকের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক পণ্যের দোকানেও লেগেছে ঈদ কেনাকাটার ধুম। সন্তানকে পছন্দের পোশাকটি কিনে দিতে পেরে খুশি বাবা মাও।
যমুনা ফিচার পার্কে এক মার্কেটে সব কিছু পাওয়া যায় এবং ভালো ভালো ড্রেস পাওয়া যায় এবং সুন্দর মানে এক মার্কেটেই সব কিছু কেনাকাটা করতে পারি। শার্ট কিনতেছি, পাঞ্জাবি কিনবো, জুতা কিনবো আর অনেক কিছুই কিনবো। যমুনা ফিচার পার্কে এক জায়গায় সব কিছু পাওয়া যাবে, এই জন্য হচ্ছে যমুনা ফিচার পার্কে আসলাম ফ্রেন্ডসদের নিয়ে। এবার হচ্ছে পাকিস্তানি ড্রেসগুলাই বেশি আসছে, এইটাই চলছে এবার। সবসময় যমুনা ফিচার পার্কের কালেকশন অন্যান্য ইয়ার থেকে খুব ভালো থাকে, যে সবগুলা একসাথে পাওয়া যায়। নারীদের ঈদ পোশাকের বড় অংশ জুড়ে থাকে সালোয়ার কামিজ। অন্য পোশাক কেনা হলেও সালোয়ার কামিজ না হলে ঈদের আনন্দ যেন ঠিক জমে না। আরামদায়ক হয়, ঘরে বাইরে সব জায়গায় প্রচলিত পোশাকটি উৎসবেও মানানসই। তাই আবহাওয়াকে প্রাধান্য দিয়ে কাপড় সিলেকশন এবং ডিজাইনে ভিন্নতা এনেছে ফ্যাশন হাউসগুলো। প্রতি বছরই ঈদ মৌসুমে পোশাকে বৈচিত্র্য আনে ফ্যাশন হাউসগুলো। তার মধ্যে সালোয়ার কামিজের ডিজাইনে চোখে পড়ে নতুনত্ব। এবারও রমজানের শুরুতে দেশের ফ্যাশন হাউসগুলোতে শোভা পাচ্ছে ঈদের নতুন পোশাক। গত কয়েক বছরের মতো এবারের ঈদেও ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে সুতি কাপড়ের তৈরি সালোয়ার কামিজ কিংবা কুর্তি। তবে সুতির পাশাপাশি পছন্দের তালিকায় আরও রয়েছে সিল্ক, জর্জেট, টিস্যু, অর্গানজা কাপড়ের সালোয়ার কামিজ। লং, সেমি লং, স্ট্রেট প্যাটার্ন প্রাধান্য পেয়েছে পোশাকের ক্ষেত্রে। অর্গানজা টাইপের কামিজ খুঁজছি, কারণ ওগুলো আজকালকে চলছে অনেকের জন্য। আর কালার্স আই উড সে এরকম সম্বার কালার্স আমার খুব ভালো লাগে। আমার নর্মালি একটু হালকা লাইট কালার এরকম টাইপের কালারগুলো পছন্দ, অ্যান্ড কমফোর্টেবল তো অবশ্যই। কটন ফেব্রিক্সটা খুব প্রাধান্য দেওয়া হয়েছে, এর মধ্যে আবার আপনার এক্সক্লুসিভ কিছু ড্রেস আনা হয়েছে। তো কাস্টমারের অনেক কিছু চাহিদা মিলেই আমাদের এই কালেকশনটা করা হয়েছে। ঈদে জমকালো কিংবা ভারী পোশাকের চেয়ে আরাম আর স্বস্তির উপরই বেশি নজর ফ্যাশন সচেতনদের। রঙের ভিন্নতা থাকলেও হালকা রঙের পোশাক প্রাধান্য পাচ্ছে বেশি। তবে লং কামিজের মতো লম্বা আর ঢিলে ডালা কুর্তিও পছন্দ অনেকের। সাধারণত থ্রি পিস যেহেতু নর্মালি সবসময় পরা যায়, এই জন্য থ্রি পিসটাই বেশি প্রেফার করা হয়। যেহেতু কিছুদিন পর সামার, তো থ্রি পিসটাই হচ্ছে বেশি পরা হয়। আর কটনের কাপড়গুলো হচ্ছে পরে আরামদায়ক। আমি হচ্ছে একটু ডিপ কালার পছন্দ করি, সো আমি ডিপ কালারের মধ্যে কিছু নিতে যাচ্ছি। যেহেতু গরমের ভিতর পড়েছে, সেই জন্য আমরা আসলে কটনের কালেকশনটা বেশি করে থাকছি আর কি। তার পাশাপাশি সিল্কের কালেকশনও আছে। হাল ফ্যাশন দ্রুত বদলাচ্ছে, ক্রেতারা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিচ্ছেন। তাই ফ্যাশন হাউসগুলো ক্রেতার চাহিদার কথা মাথায় রেখেই সাজানো হয়েছে। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। শক্তিশালী সাইক্লোন আলফ্রেডের আঘাতে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের জনজীবন। শুক্রবার তীব্র সাইক্লোনের আঘাত হানে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে। এতে সমতল সৈকত থেকে প্রচুর পরিমাণ বালু সরে গিয়ে পরিণত হয় খাড়া খাদে। ভারী বৃষ্টিপাত, বিশাল ঢেউ এবং প্রবল বাতাসের কারণে দেওয়া হয়েছে সতর্কতার সংকেত। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর। এলাকাটিতে বসবাসরত হাজারো মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। ইসরায়েলি বাহিনীর কড়া নজরদারির মধ্যে জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা। শুক্রবার শান্তিপূর্ণভাবেই সালাত শেষ হয়। স্থানীয় বার্তা সংস্থা জানায় অন্তত 90,000 মুসল্লি জামাতে অংশ নিয়েছেন। এদিকে রমজানের প্রথম জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে সংঘাতের শঙ্কায় সতর্ক অবস্থায় ছিল ইসরায়েল। মসজিদের আশপাশের বিভিন্ন এলাকায় বসানো হয় চেকপোস্ট, মোতায়েন করা হয় 3000-এর বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য। গত রমজানের মতো এবারও আল আকসা মসজিদে প্রবেশের অনুমতি পাননি সব ফিলিস্তিনি, বিশেষ করে পশ্চিম তীরের বাসিন্দারা। 55 এবং তার অধিক বয়সী পুরুষ এবং 50 ও তার অধিক বয়সী নারীরাই শুধু নামাজ আদায়ের অনুমতি পান। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে সরাসরি হুঁশিয়ার দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের স্পষ্ট ঘোষণা, আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান না করলে সামরিক পদক্ষেপে যাবে যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে তেহরানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, পরমাণু চুক্তি নিয়ে দ্রুত সমঝোতার জন্য ইরানের কাছে চিঠি পাঠানো হয়েছে। শুল্ক নিয়ে মেক্সিকো, কানাডা উত্তেজনার মধ্যেই এবার ইরানের পরমাণু ইস্যুতে হঠাৎই নাটকীয় মোড় যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হতে দেয়া হবে না। তাই শীঘ্রই তেহরানকে এই ইস্যুতে আলোচনায় বসতে হবে। এর ব্যতিক্রম হলে সামরিক পথ গ্রহণ করবে ওয়াশিংটন। এই সাথে শেষ করছি রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।